খেয়াল রাখবেন, হ্যাঁ, খেয়াল রাখবেন, কারণ হচ্ছে প্র্যাকটিক্যালে আপনাদের রেসপন্সটা ভালো, থিওরিটিক্যাল তাদের রেসপন্সটা ভালো। ক্লাসে যখন আলোচনা হয় প্র্যাকটিক্যাল এরিয়াতে আমি আপনাদের রেসপন্স ভালো পাই, তাদের তো একটু স্লো আসে। আর পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে দেখা গেছে তারা ভালো করেছে, সেটা বোঝা গেছে। যাই হোক, এটা কাভার করে উঠতে হবে আর কি। হ্যাঁ, এখানে ম্যাক্সিমামই আছেন খুব ভালো করার মতো আর কি। সো লাস্ট ব্যাচের স্ট্যাটিস্টিক্স বলেছিলাম, প্রবাবলি আমার দুইটা ব্যাচে অ্যাসেসমেন্ট বাইরে থেকে হয়েছে, ভিন্ন একটা গ্রুপ অ্যাসেস করেছে। এর মধ্যে টোটাল পরীক্ষা দিয়েছিল 57, দুই ব্যাচ মিলিয়ে 57 পরীক্ষা দিয়েছিল। এর মধ্যে 43 জন গুড এবং এক্সিলেন্ট পেয়েছে, অ্যাভারেজে আছে 8 জন, আর বাকি কয়েকজন যারা আছে 6 জন বা 7 জন, এরা পোর অবস্থায় আছে। তার মানে দুইটা ব্যাচের অবস্থা বেশ ভালো ছিল, আমি বোঝাতে পেরেছি। সো আশা করছি এক্ষেত্রে আপনাদের এই দুইটা ব্যাচেরও ঠিক এরকমই বা এর চেয়ে ভালো রেসপন্স পাবো, রাইট? সো একটু অ্যালার্ট থাকবেন। এবং গতবার এরকম প্রিপারেশন টেস্ট খুব কম গেছে, এবার আগে থেকে যেহেতু প্রিপারেশন টেস্ট করানো হচ্ছে বা এক্সাম নেওয়া হচ্ছে, আপনাদের অবস্থা আরও ভালো থাকার কথা। কারণ ওখানে যে টাইপের কোশ্চিন হবে বা যেভাবে অ্যাসেসমেন্ট করা হবে, সেই প্ল্যানটা আমরা বা যে ওই প্রসেসটা আমরা ধরতে পেরেছি। সো এক্ষেত্রে ভালো করার সম্ভাবনা কি বেশি না? রাইট, বেশি। আচ্ছা, এমন কেউ আছেন যে এই ক্লাসে এসেছেন বাট পারমিশন নেন নাই, ক্লাসের কোনো পারমিশন নেন নাই, এরকম কেউ আছেন? ক্লাসের স্টুডেন্ট না, তো হাবিবের কাছে এসেছেন, ক্লাসের জন্য এসেছেন, কেউ নাই, মানে ভয় পাওয়ার কোনো কারণ নেই। হ্যাঁ, বুঝি নাই। এই ব্যাচের বাইরে বাট ক্লাস করতে এসেছে, খাতার মধ্যে আছে, গুড। খাতাতে আছে এবং এই খাতায় আছে বলে আপনারা ক্লাসে উপস্থিত হচ্ছেন রেগুলার এবং ক্লাস করছেন। সো খাতার আসার কারণ হচ্ছে কি, আপনাকে কেউ না কেউ পারমিশন দিয়েছে, তাই না? সো কারো পারমিশন নিয়ে কাজটা আপনি করছেন, এটাকে আমরা বলছি অবজেক্ট ওরিয়েন্টেড। ওকে, সো আমরা আজকে শুরু করব কি, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর কনসেপচুয়াল ক্লাস। সো বেসিক লেভেলে অবজেক্ট ওরিয়েন্টেড বিষয়টা কি সেটা আজকে পুরো ক্লাসে বোঝানোর চেষ্টা করব। প্রথমত যেটা বলে নিচ্ছি যে পারমিশন, যে আমি আপনাকে যদি পারমিশন না দেই আপনি এই ক্লাসে ঢুকতে পারবেন না, আমার পারমিশন নিয়ে ক্লাসে আসতে হবে। এখন কি এই ক্লাসের ওনার কে? আমি, রাইট? আমি ছাড়া এই ক্লাসের ওনার কে? লাইক হাবিব, বোঝা যাচ্ছে? সো সে যদি পারমিশন না দেয় আপনি ক্লাসে আসতে পারছেন না। ক্লাসের কোনো কিছু ইউজ করতে হলেও কি তার পারমিশন লাগছে, রাইট? আবার যে কেউ ইচ্ছে করলে কিন্তু এই ল্যাপটপটা ইউজ করতে পারবে না, ইউজ করবে কোনগুলো? তাদের জন্য ফিক্স যে মেশিনগুলো আছে ঠিক সেইগুলো, রাইট? সেখানে বেশ কিছু বিষয় আছে, রুলস অ্যান্ড রেগুলেশনস আছে, তাই না? সো অবজেক্ট ওরিয়েন্টেড বিষয়টা নিয়ে যখন আমি কথা বলতে যাব, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বিষয়টা হচ্ছে পুরোপুরি রিয়েল লাইফের সঙ্গে মিলিয়ে এমন একটা স্ট্রাকচার দাঁড় করিয়েছে প্রোগ্রামিংয়ের, যেটা রিয়েল লাইফের যে ইস্যুগুলো আছে, রিয়েল লাইফের যে স্ট্র্যাটেজি, রিয়েল লাইফের যে রুলস অ্যান্ড রেগুলেশন মেনে আমরা কাজ করি, ওই বিষয়টাকেই প্রোগ্রামেটিক্যালি ইমপ্লিমেন্ট করার জন্য একটা মডেল দাঁড় করানো হয়েছে প্রোগ্রামিংয়ের। সেটাকে আমরা নর্মালি বলে থাকি কি, অবজেক্ট ওরিয়েন্টেড মডেল। সো কোনো একটা সফটওয়্যার যখন আমি রেডি করতে যাব, সফটওয়্যার বানাতে গেলে অনেক বিষয় নিয়ে কাজ করতে হবে, সেগুলোকে একটা নির্দিষ্ট প্রসেসের মধ্যে নেওয়া এবং একটা স্ট্রাকচারের মধ্যে নিয়ে ডেভেলপ করাটা, রাইট? এবং ওই স্ট্রাকচারটা যদি হয় রিয়েল লাইফের সঙ্গে মিল রেখে কোনো একটা স্ট্রাকচার, সেটাকেই আমরা বলছি কি, অবজেক্ট ওরিয়েন্টেড, রাইট? সো অবজেক্ট কি, ক্লাস কি? অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ক্লাস, আর ক্লাসের ইনস্ট্যান্স কি, অবজেক্ট। এই দুটাই হচ্ছে মূল বিষয়, আর এই দুটো বিষয় যদি আমরা একটু ধরতে পারি তাহলে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর কনসেপ্টটাও ভালো মতো বোঝা যাবে। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর বিষয়টা হচ্ছে যে নির্দিষ্ট স্ট্রাকচারের মধ্যে থেকে এবং রুলস মেনে কাজ করার একটা পদ্ধতি, এবং যেখানে কাজটা করতে হবে কারো একটা পারমিশনের মাধ্যমে, সেটাকে আমরা বলছি অবজেক্ট ওরিয়েন্টেড প্রসেস বা অবজেক্ট ওরিয়েন্টেড মডেল। ওকে, সো রিয়েল লাইফের কিছু এক্সাম্পল আমি আজকে আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব। লাইক আমি যদি বলি
যে একটা প্রজেক্ট করতে হবে, লাইক একটা সোসাইটি আমাকে ডেভেলপ করতে হবে। আপনাকে বলা হলো আপনি একটা সোসাইটি ডেভেলপ করেন, তো সোসাইটির সবচেয়ে ক্ষুদ্র অংশ কি হবে? হিউম্যান বিং। একজন হিউম্যান বিং দিয়ে কি একটা সোসাইটি হবে? একটা সোসাইটিতে কি থাকে? আমি যদি উপর থেকে চিন্তা করতে থাকি, একটা সোসাইটিতে নাম্বার অফ ফ্যামিলিজ থাকছে, তাই না? অনেকগুলো ফ্যামিলি থাকছে। আর ফ্যামিলি কিভাবে ক্রিয়েট হচ্ছে? নাম্বার অফ পিপল বা নাম্বার অফ হিউম্যান বিং এর মাধ্যমে, তাই না? সো ওখানে লাস্ট নোডে কি আছে? হিউম্যান বিং। আর উপরের নোডে কি আছে? সোসাইটি। রাইট? এদের ভেতরে যদি আমি বলি যে ছোট ছোট করে অংশ ডেভেলপ করতে হবে, আমাকে একজন হিউম্যান বিং বানাতে হবে, তারপরে আমাকে ওই হিউম্যান বিং গুলো মিলিয়ে বানাতে হবে, একটা ফ্যামিলি তৈরি করতে হবে, কালেকটিভলি কয়েকটা ফ্যামিলি মিলে কি হবে? একটা সোসাইটি। সো আমরা যখন একটা প্রজেক্ট নিয়ে চিন্তা করব, প্রজেক্টটাকে হবে কি করে ফেলা হয়? ভাগ করে ফেলা হয়। মানে আপনি একটা হিউম্যান বিং বানাবেন, এটা তো অত সহজ বিষয় না আর কি। এটা তো একেবারেই ডিরেক্টলি ইম্পসিবল আর কি, রাইট? এটা বলাটাও কিন্তু একটু অন্যায় আর কি। বাট আমি যদি পার্সপেক্টিভ অনুযায়ী বলি যে কোনো একটা কিছু আমি ডেভেলপ করব, এবং কোনো একটা কিছু ডেভেলপ করতে গেলে প্রসেসটা কিভাবে দাঁড়ায় সেটা যদি আমি ধরি, যে ডিরেক্ট আমার এখানে প্রজেক্ট যদি আসে, এটা যদি আমার প্রজেক্ট হয়, আর আমি যদি করতে চাই একটা নিউজ পোর্টাল টাইপের প্রজেক্ট, একটা নিউজ পোর্টাল বানাতে চাচ্ছি আমি। সো নিউজ পোর্টালটাতে কি কি আসতে পারে, তাই না? সো নিউজ পোর্টালটাতে আমরা যতটুকু পড়ি সেটা হচ্ছে নিউজের অংশ, এবং ওখানে অনেক ধরনের অ্যাড ডিসপ্লে করে। খেয়াল করেছেন না? অনেক ধরনের অ্যাড ডিসপ্লে করে। আবার ওই নিউজগুলো কোথা থেকে দেয়া হচ্ছে সেটাও কিন্তু আমাদের মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে, যে এই নিউজগুলো কোথা থেকে আসছে, ডেভেলপার কি কোড করে লিখছে নাকি অন্য কোথাও থেকে দেয়া হচ্ছে। তো অ্যাকচুয়ালি নিউজ পেপার যখন ডাইনামিক ওয়েবসাইট, তখন তো দুইটা পার্ট, একটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ পার্ট আর একটা হচ্ছে ফ্রন্ট এন্ড, যে অংশটা আমরা দেখতে পাচ্ছি, তাই না? সো এটা যদি দুই ভাগে ভাগ করি, ফ্রন্ট এন্ড আর একটা কি আমার অ্যাডমিন। সো মেজর দুইটা অংশে আমি এটাকে ভাগ করে ফেলেছি। এই দুটাকে বলা হচ্ছে মডিউল। দুইটা মেজর মডিউল আমি ভাগ করে ফেললাম। এখন আসছে যে ফ্রন্ট এন্ডে কি আছে? নিউজ আছে, আর কি আছে? অ্যাডস আছে, রাইট? সাবসেকশন হচ্ছে, এদেরকে বলা হয় সাব মডিউল। আবার যদি অ্যাডমিন প্যানেল থেকে বলি আমাকে নিউজ ম্যানেজ করতে হবে, তার মানে নিউজ অ্যাড করা, নিউজ এডিট করা, নিউজ ডিলিট করা থেকে শুরু করে সকল কাজগুলো আমাকে করতে হবে। আর আবার অ্যাডস গুলো, অ্যাড ম্যানেজার, অ্যাড ম্যানেজ করা, রাইট? অ্যাড করা, এডিট, ডিলিট, পাবলিশ, আনপাবলিশ, এই বিষয়গুলো করা, মানে সাব মডিউল আমার তৈরি হচ্ছে। সো এটাকে যদি আমি মডিউল বলি, এটা যদি হয় আমার মডিউল, এটা হচ্ছে আমার সাব মডিউল, এটা আমার সাব মডিউল, সাব মডিউল, সাব মডিউল। তো সকল বিষয়টাকে যদি আমরা দেখি, পুরো একটা প্রজেক্ট হতে গেলে আলাদা আলাদা অংশে ভাগ করা হচ্ছে। এখন এই নিউজ ম্যানেজারের মধ্যে কি থাকতে পারে? একটা নিউজ অ্যাড করা, ওই নিউজটা অ্যাড করার সময় ভ্যালিডেশন দেওয়া, ডেটাবেস টেবিল ক্রিয়েট করা, তার এগেনস্টে কোড আমাকে লেখা, ওই নিউজটাকে তুলে নিয়ে আসা, টেবুলার আকারে ডিসপ্লে করা, পেজিনেশন দেওয়া, এডিট করা, ডিলিট করা, পাবলিশ করা, আনপাবলিশ করা, প্রত্যেকটাকে আমি কি বলছি? এক একটা করে টাস্ক। ওই মডিউলের মধ্যে কাজ আমি ডিফাইন করে দিচ্ছি। এটা তো আমি গ্রাফিক্যালি করছি, এটাকে ফ্লো ডায়াগ্রাম বলা হয়ে থাকে, কোনো একটা প্রজেক্টের ফ্লো ডায়াগ্রাম বলা হয়ে থাকে। আর কাজগুলো যখন কাগজে কলমে লিখে নেওয়া হয় তখন এটাকে বলা হয় ফিচার লিস্ট। কোন অংশের কি কাজ হবে সেটা ডিফাইন করা থাকে, লেখা থাকে, যেখানে এই কাজগুলো আপনাকে করতে হবে, সেটাকে কি বলা হচ্ছে? ফিচার লিস্ট। তো প্রজেক্টে যখন এই ছোট ছোট অংশে ভাগ করে ফেলা হচ্ছে, তখন এই ছোট ছোট অংশগুলো এক্সিকিউট করার জন্য যেভাবে আলাদা আলাদা এরিয়া ক্রিয়েট করা হয়েছে, প্রোগ্রামিং অংশে আলাদা আলাদা এরিয়াগুলো ক্রিয়েট করে ফেলা হয়, রাইট? সো আপনি যদি আমি বলি যে এটা সোসাইটি, এটা ফ্যামিলি, এটা কি ফ্যামিলি, আর ফ্যামিলির হচ্ছে ফ্যামিলি মেম্বার। একজন ফ্যামিলি মেম্বারের যদি তৈরি করতে হয় আমাকে অনেক টাস্ক এক্সিকিউট করতে হচ্ছে, তাই না? এবং অনেক টাস্ক তৈরি করতে হচ্ছে। সো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ মূলত কাজ করে কি? অবজেক্ট আর ক্লাস,
অথবা বলতে পারি ক্লাস আর অবজেক্ট। অবজেক্ট অ্যাকচুয়ালি কার উপর ডিপেন্ডেন্ট? ক্লাসের উপরে ডিপেন্ডেন্ট। ওকে, সো অবজেক্ট ওরিয়েন্টেড মডেলটা হচ্ছে এরকম যে আমি যখন কোনো একটা প্রোগ্রামিং করতে যাচ্ছি, কোনো একটা প্রবলেমের সলিউশন দিতে যাচ্ছি, ওই সলিউশনটা এমনভাবে দিব যে একটা নির্দিষ্ট বা ডিফাইন করা কোনো একটা স্ট্রাকচারের মধ্যে থাকবে এবং তাদের কিছু রুলস আছে, সেই রুলস রেগুলেশনগুলো আমরা মেনটেন করে প্রোগ্রামিং কোড লিখব। আমি এমনভাবে লিখব না যেটা আমার জন্য বোধগম্য হবে, অন্য কারোর জন্য হবে না। আমি একটা এমন মডেল ইমপ্লিমেন্ট করে কোড লিখব যে মডেলটা ওয়েল নোন, ওয়েল ডিফাইন্ড, এবং ওই নোন এবং ডিফাইন্ড রুলসের মানে মডেলের মধ্যে আসলে আমাকে অটোমেটিক কিছু রুলস মেনে চলতে হচ্ছে। আমি যখন সোসাইটি ফ্যামিলিতে আছি, রাইট, আমি যখন আমার বাসায় আছি আমি কিছু রুলস মেনে চলছি। আমি যখন মেসে আছি, লাইফটা কি একরকম? আমার বাসার রুমটা আর মেসের রুমটা কি একরকম? রাইট, ওখানে যদি বলা হয় যে একটা জুতা খুঁজে বের করো, দূরবীন লাগবে, আর বাসায় ওটা র্যাকেই পাওয়া যাবে। বিষয়টা বোঝা যাচ্ছে? হ্যাঁ, শার্টগুলো প্রেস করা ছাড়া বের হওয়ার উপায় নাই, অথবা ব্যাগের মধ্যে এক গাদা প্রেস করা কাপড় থাকে, একটা করে বের করা হয়, ঝুড়িতে ফেলা হয় মেসের মধ্যে, আর বাসায় রুলস মেনে চলা হয়। রাইট, তাহলে অ্যাকচুয়ালি আমি বলবো যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা হচ্ছে একদম একদম রিয়েলি আপনি যখন যাচ্ছেন ফ্যামিলির মধ্যে দিয়ে এবং ফ্যামিলির রুলস অ্যান্ড রেগুলেশন মেনে একদম নম্র ভদ্র ছেলের মতো আচরণ করে অথবা মেয়ের মতো আচরণ করে আপনি বের হচ্ছেন, তখন যে প্রসেসের মধ্যে আছেন সেটা একটা নির্দিষ্ট ডিফাইন করা প্রসেস। বাট যখন আপনি হোস্টেল মেসে থাকছেন তখন কিন্তু পুরো প্রসেসের বাইরে। রাইট, কোনো রুলস রেগুলেশন মানছেন না, আজানের আগ পর্যন্ত কি খেলছেন? ওটা যেন কি বলা হয়, টার্ম না, 39 না 29, আচ্ছা যাই হোক 29। তারপরে যখন সূর্যটা উঠলো হাত মুখ ধুয়ে নাস্তা নাস্তা করে ঘুম। ইউনিভার্সিটি কিন্তু একদিন পরে গেলেও চলবে, আমাদের তাই তো, রাইট? ইউনিভার্সিটি ওই তো দেখা যাচ্ছে ঘুমাই কিছুক্ষণ পরে উঠি, রাইট? আমাদের বেলাও তাই হয়েছে, আমরা ইউনিভার্সিটির এক্স্যাক্টলি কাছাকাছি থাকতাম, দেখা যেত বারান্দা থেকে ইউনিভার্সিটি। সো যখন মনে হতো যে স্যার আসবে, গ্যাদারিং বাড়বে, তখন উঠবো, তারপর দৌড়ে গিয়ে ক্লাসে বসবো। আলটিমেটলি যেটা দেখা যেত স্যার হয়তো বের হবে, তার 5 মিনিট আগে এসে দৌড়ে এসে পেছনে বসছি। সো অ্যাজ ইউজুয়াল কথাটা শুনতে হতো অলওয়েজ। সো এই যে বিষয়টা যে আপনি যখন মেসে থাকছেন, হোস্টেলে থাকছেন, যে ধরনের লাইফ লিড করছেন, বাট যখন ফ্যামিলিতে থাকছেন তখন ডিফারেন্ট, বা সোসাইটিতে থাকছেন তখন ডিফারেন্ট লাইফ লিড করছেন। সো সোসাইটির মধ্যে থেকে সোসাইটির রুলস রেগুলেশন মেনে আপনাকে চলতে হচ্ছে এবং আপনাকে ভালো ছেলে বলা হচ্ছে, আদারওয়াইজ ওই ট্যাগটা সরিয়ে দেওয়া হচ্ছে, বকাটে ছেলে বলা হচ্ছে। একটু এদিক সেদিক করলে আপনি কি হয়ে যাচ্ছেন? বকাটে হয়ে যাচ্ছেন, সমাজের বাইরে চলে যাচ্ছেন। বাট ওই কাজটাই আপনি মেসের লাইফে করছেন, হোস্টেলের জন্য করছেন, কোনো কিছু কিন্তু মনে হচ্ছে না। সো যখন আপনি একটা রুলস রেগুলেশনের মধ্যে আছেন, এবং রুলস রেগুলেশনের মধ্যে থেকে যখন কোনো একটা কাজ করছেন, এটা সমাধান কিন্তু অনেক ইজি, এবং মানে কারো বোঝাটাও কিন্তু অনেকটাই কি সহজ। এখন মনে করেন আমি মেসে আমার একমতো লাইফ লিড করি, আপনি আরেক ধরনের লাইফ লিড করেন, বাট ফ্যামিলিতে গিয়ে কিন্তু একটা নির্দিষ্ট স্ট্রাকচারের মধ্যে আপনাকে থাকতে হয়, রাইট? সো ওই ফ্যামিলিতে যদি কাউকে না নিয়ে আসা হয়, কোনো একটা ফ্যামিলি থেকে অন্য একজনকে নিয়ে এনে আরেকটা নতুন ফ্যামিলিতে বসানো হচ্ছে, তার হয়তো 2-1 দিন একটু এদিক সেদিক সমস্যা হতে পারে, বাট ইন এ লং রান সে কিন্তু ওই ফ্যামিলির সঙ্গে অ্যাটাচড হয়ে যাবে। বাট সে ফ্যামিলি সম্পর্কে কোনো ধারণাই রাখে না, তারা পুরো 20টা বছর কেটেছে জঙ্গলে, তাকে নিয়ে এসে কোনো একটা ফ্যামিলিতে বসিয়ে দেওয়া হলো, তাকে ম্যাচ করাটা বা ম্যানেজ করাটা রিয়েলি ভেরি ডিফিকাল্ট হবে। তার ম্যাচ করার বিষয়টা, সে যখন ম্যাচ করতে যাবে প্রবলেমে পড়বে, এবং যারা ওই ফ্যামিলির মেম্বার তারাও কিন্তু বিপদে থাকবে। বিষয়টা বোঝা যাচ্ছে? আমি মানে কোন দিকে ফোকাস করছি বিষয়টা, শুধু তার জন্য প্রবলেম না, আমাদের সবার জন্যই প্রবলেম ক্রিয়েট করবে। সে শুধু ফ্যামিলিতে প্রবলেম ক্রিয়েট করবে না, পুরো সোসাইটিতে প্রবলেম ক্রিয়েট করার সম্ভাবনা তৈরি করবে। বিষয়টা কি তাই? এক্স্যাক্টলি তাই। সো যখন আমরা অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট নিয়ে যাব, অবজেক্ট ওরিয়েন্টেড মডেলটা, প্রোগ্রামিং মডেলটা টোটালি ফ্যামিলির সঙ্গে মিল রেখে যখন আমরা করব, বা রিয়েল লাইফের সঙ্গে মিল রেখে যখন এটাকে সামনের দিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করব, তখনই এই বিষয়টা অনেক বেশি ইজি হবে আমার কাছে বোঝার জন্য। সো কোনো প্রোগ্রাম বা কোনো একটা সফটওয়্যার ডেভেলপমেন্টের ক্ষেত্রে যা করছি স্ট্রাকচার অনুযায়ী
এবং কিছু রুলস অনুযায়ী আমি করার চেষ্টা করছি, রাইট? এবং সেই স্ট্রাকচার এবং রুলসটা কিছু ডিফাইন করা আছে, স্ট্রাকচারটা এবং রুলসটা কি করা আছে, ডিফাইন করা আছে। ওই ডিফাইন স্ট্রাকচার এবং ডিফাইন রুলস অনুযায়ী যখন আমি প্রোগ্রামিং করছি সেটাকেই আমি বলছি কি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। মনে করেন আমি একটা ফ্যামিলি, যা কাজ সব কাজ আমার সম্পন্ন হচ্ছে একটা ক্লাসের মাধ্যমে। একটা ক্লাস, প্রোগ্রামিং এর একটা ক্লাস, যেখানে থাকবে কি নাম্বার অফ মেথডস অ্যান্ড প্রপার্টিজ। ক্লাসের সিনট্যাক্সটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। আমরা একটা পেজ তৈরি করেছিলাম না, মনে আছে? পেজের ভেতরে বেশ কিছু ফাংশনের ডেফিনেশন রেখেছিলাম। এখন শুধু ওই ফাংশনগুলোকে একটা নির্দিষ্ট স্ট্রাকচারের মধ্যে বন্দি করে দেওয়াটাকে আমরা বলবো কি এটা একটা ক্লাস। মনে করেন কোনো একটা সম্পত্তি, কোনো একটা প্রপার্টি আমি কিনে এনেছি, এটা আমার ফ্যামিলিতে না রেখে বাসার সামনে রেখে দিয়েছি, ওটা কতটুকু সিকিউর? অথবা আমার একটা প্রপার্টি আছে, যে প্রপার্টিতে আমার কোনো সাইনবোর্ড নেই এবং এটা ওয়াকফা অবস্থায় আছে, ওটা কতদিন টিকে থাকবে? জবরদখল হয়ে যাবে না? দখল হয়ে যাবে। বাট আমার যেটা প্রুফ করার জন্য আমাকে একটা বাউন্ডারি দিতে হবে, একটা সাইনবোর্ড লাগাতে হবে, দেন আমার এই জিনিসটা আমার জন্য ঠিক থাকবে, তাই কিনা? শুধু অতটুকুই না, বলছি আস্তে আস্তে আসবো। হ্যাঁ, আস্তে আস্তে আসবো, বুঝতে পারবেন আর কি। আজান কি দিয়েছে? ঠিক আছে, নামাজের ব্রেকটা নিয়ে ওপেন সোর্স বিষয়টা হচ্ছে এরকম যে আপনি চাইলে আপনি নিজেও পিএসপি কে কন্ট্রিবিউট করতে পারেন। পিএসপিতে না, ওপেন সোর্স বলতে বোঝায় যে ল্যাঙ্গুয়েস্টিক যে কোডগুলো, এগুলো ওপেন সোর্স। জাভাও কিন্তু ওপেন সোর্স, জাভাও ওপেন সোর্স। বাট ডটনেট প্ল্যাটফর্মের সব কিছু কিন্তু সিকিউর ল্যাঙ্গুয়েজ, এটা ওপেন সোর্স না। তো মূলত এটা ওপেন সোর্স বলার মূল কারণ হচ্ছে সে ক্লায়েন্ট এন্ডের সঙ্গে এমবেড হয়ে কাজ করে এবং এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো ডিসপ্লেও করা যায় কিছু কিছু সিস্টেম সফটওয়্যারের মাধ্যমে। আর তৃতীয়ত হচ্ছে ওপেন সোর্স বলার পেছনে আরেকটা মূল কারণ হচ্ছে আপনি চাইলে আপনি পিএসপি বা জাভা যেগুলো ওপেন সোর্স সেগুলোতে কন্ট্রিবিউট করতে পারেন। ওপেন ফর অল, প্ল্যাটফর্মটা কি ওপেন। আমি যদি বলি যে আমি একটা ফাংশন তৈরি করেছি, আমি পিএসপি ডটনেটের কাছে সেটা পাঠাবো, তারা যদি এটাকে অ্যাকসেপ্ট করে পরবর্তী সেশনে সেটাকে লাইব্রেরিতে অ্যাড করে দেবে। কন্ট্রিবিউশন যেটাতে করা যাচ্ছে, এটাও একটা রিজনে ওপেন সোর্স বলার। আর
আরেকটা রিজন হচ্ছে যে এখানে যে আমাদের রেগুলার বেসিস যে আপডেটটা আসছে, ল্যাঙ্গুইস্টিক যে আপডেটটা, সেটা কিন্তু ডিরেক্ট কোনো একটা কোম্পানি ওন করছে না এটাকে, এটা একটা কমিউনিটি এটাকে ওন করছে, এই জন্য এটাকে বলা হচ্ছে কি ওপেন সোর্স। বুঝতে পেরেছেন? আচ্ছা, আমি ক্লাস নিয়ে কথা বলছিলাম। সো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ে ক্লাসের যে বিষয়টা বা অবজেক্ট ওরিয়েন্টেড প্রসেসটা সম্পর্কে যতটুকু এখন পর্যন্ত বলেছি, তার সঙ্গে আরও কিছু কিছু বিষয় একটু অ্যাড করার চেষ্টা করছি। আমরা তো এই বিষয়টা বুঝতে পারছি যে আমি যেটা বোঝানোর চেষ্টা করছি সেটা হচ্ছে যে প্রোগ্রামিংটা হবে একটা নির্দিষ্ট রুলস এবং রেগুলেশন মেনে। প্রোগ্রামিংটা হবে একটা নির্দিষ্ট রুলস এবং রেগুলেশন মেনে, এবং অবশ্যই একটা প্রসেস বা একটা স্ট্রাকচারের মধ্যে আমাকে থাকতে হবে। এই স্ট্রাকচারটাকেই বলা হচ্ছে মডেল, অবজেক্ট ওরিয়েন্টেড মডেল। আর প্রোগ্রামিংটাকে বলা হয় অবজেক্ট ওরিয়েন্টেড, মানে ওখানে কোডিংটাকে বলা হচ্ছে কি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, যেখানে থাকবে ক্লাস এবং ক্লাসের থাকবে কি পারমিশন। পারমিশনটাকে বলা হয়ে থাকে ক্লাসের অবজেক্ট। আমি যে বিষয়টা বলছিলাম যে এটা একটা ক্লাস এবং এই ক্লাসে এখন আমি অন করছি, আমার পারমিশন ছাড়া আপনারা ঢুকতে পারবেন না। বাট পারমিশন নিয়ে ঢুকলেও কিছু কিছু অবজেক্ট আছে যেটা আপনি ডিরেক্ট অ্যাক্সেস পাচ্ছেন। কম্পিউটারে বসছেন, আমার কাছ থেকে কিন্তু পারমিশন নিতে হচ্ছে না, আমি কি খুলবো এরকমও কিন্তু বলতে হচ্ছে না, আমি কি বসবো, রাইট? বাট আমার ল্যাপটপটা যদি আপনি ইউজ করতে চান, অবশ্যই কি আমার পারমিশন লাগবে। বোঝা যাচ্ছে? বাট এটা যদি এই ল্যাপটপটা যদি হতো এই বিআইটিএম এর, তারা আমার কাছ থেকে পারমিশন নিত অথবা ডিরেক্ট সেটাকে ইউজ করতো। যেমন এরকম একটা মেশিন আছে, তারা খুলে ওখানে রেখে দিচ্ছে। বাট আপনাদের মধ্যে কারো কিন্তু সে ধরনের পারমিশন নেই যে আপনি ডিরেক্ট আসছেন, মেশিনটা খুলে ওখানে রাখছেন। বিষয়টা বোঝা যাচ্ছে? তার কিছু প্রপার্টিজ আছে যে প্রপার্টিগুলো আপনি যারা পারমিশন পাচ্ছে তারা সেটাকে ইউজ করবে। কিছু প্রপার্টি আছে যে এই পরিবারে যারা আছে তারা এটাকে ইউজ করছে, এবং ইভেন ওই বিআইটিএম এর কেউ যদি এই মেশিনগুলো ইউজ করতে চায় তারা কি পারবে না? পারবে। শুধু পারবে না কোনটা? আমার পার্সোনাল ল্যাপটপটা। সো এই যে রুলস অ্যান্ড রেগুলেশনগুলো বলছি, রুলস রেগুলেশন মেনে প্রোগ্রামিং করার যে টেকনিকটা, তাকেই বলা হচ্ছে কি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, যেখানে ওনারশিপকে মানে ওনারশিপ দিয়ে দেওয়া হয় এবং ওনারশিপ অনুযায়ী কাজও করা হয়। কেউ একজন এই কোডটার ওনার এবং তার পারমিশন লাগবে বা ওই কোডের পারমিশন লাগবে ও তার কোনো প্রপার্টি যদি আমি অ্যাক্সেস করতে চাই। বোঝা যাচ্ছে? তো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ এই যে এগুলোকে বলছে একটা করে টাস্ক, এক একটা করে টাস্ক সম্পন্ন হয় এক একটা করে মেথডের মাধ্যমে। মেথড বা ফাংশন। মেথড কখন বলবো? যখন ওই ফাংশনটা কোনো একটা ক্লাসের মেম্বার। আমি একটা ফাংশনকে কখন মেথড বলবো? যখন ওই ফাংশনটা কোনো একটা ক্লাসের মেম্বার। নামটাই শুধু চেঞ্জ হয়ে যাচ্ছে, মেথড। ওকে আমরা কখনো মেথডও বলি, কখনো কি বলি যখন ফাংশনটা ক্লাসের মধ্যে থাকবে তখন এটাকে আমরা কি বলবো? মেথড নামে ডাকবো। সো এক একটা মেথডের কাজ কি একটা করে টাস্ক সম্পন্ন করা। যদি এই টাস্কটা সম্পন্ন হয় তাহলে আমার এই সাবমডিউলটা কমপ্লিট। এরও তো বেশ কিছু টাস্ক আছে, এটা সম্পন্ন হলে এই মডিউলটা কমপ্লিট। বোথ যখন কমপ্লিট, কিছু জেনারেল জব আছে, তার এর টাস্কগুলো সম্পন্ন হলে আমার এই পুরো মডিউলটা কমপ্লিট, তার মানে আমার অ্যাডমিন প্যানেল ডান। যখন মডিউল বাই মডিউল ভাগ করা সম্ভব হচ্ছে, তখন কিন্তু আমি আলাদা আলাদা ডেভেলপারকে আলাদা আলাদা অংশে বসাতে পারছি এবং আমি বুঝতে পারছি কোনটার উপরে কোনটা ডিপেন্ডেন্ট, কোন অংশের কাজ শেষ হলে কোন অংশের কাজ শুরু করা সম্ভব হবে। বাট যদি আমি এ ধরনের কোনো প্ল্যান না করি, আমি আমার মতো স্টাইলে যদি আগানো শুরু করি, তখন ওখানে কি কোথাও গিয়ে আটকে যাওয়ার সম্ভাবনা কি সবচেয়ে বেশি, রাইট? সো র কোডিং এর যে প্রবলেমটা হয়, নিজস্ব স্ট্যান্ডার্ড ডিফাইন হয় ওখানে। ইন্টারন্যাশনাল কোন স্ট্যান্ডার্ড না থাকার কারণে ওই প্রজেক্টটা ওই ডেভেলপার্সের উপরে পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়ে। ডেভেলপার যদি চলে যায়, প্রজেক্টটা বন্ধ হয়ে যায়, অথবা ডেভেলপার কোনো একটা সময় গিয়ে পুরো প্রসেসটা হ্যাপাজার্ড অবস্থায় ফেলে দেয়, ওটাকে আর সে আপডেট করতে পারে না, কারণ ওই প্ল্যানিং করে তাকে আগানো হয় নাই, মানে তার আগানো হয় নাই। সে নিজেও নিজের কোডকে আর ম্যানেজ করতে পারছে না, আনম্যানেজেবল অবস্থায় চলে যায়। যদি অবজেক্ট ওরিয়েন্টেড প্রসেসের মধ্যে থাকে, এটা কখনোই কি আনম্যানেজড হবে না। বোঝা যাচ্ছে? একেবারে বিষয়টা ট্রু যে রিয়েল লাইফে আপনি দেখবেন যে যদি এরকম হতো
কোনো কান্ট্রি নেই। রেকর্ড চলছে, প্রজেক্টর বন্ধ। এরকম হতো যে সারা বিশ্বে যে কতটা কান্ট্রি আছে এখন, 239টা নাকি আরো বেশি, 251, কোনটা ও সঠিক জানা নেই। যারা কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে তারা বলতে পারবে 200 কয়টা। হ্যাঁ, না না 300 পর্যন্ত যাবে না। নতুন নতুন দেশ তো অত তাড়াতাড়ি জন্ম হয় না, সময় নেই। হ্যাঁ, না না, হ্যাঁ দেশ না, ভুল আছে। হ্যাঁ হ্যাঁ, রাইট, তো আর কিছু নেই। যাই হোক, যদি বলি যে কোনো দেশ নেই, কি সিচুয়েশন হবে একটু বলেন তো? হ্যাঁ, একটাই পৃথিবী, সেক্ষেত্রে কি ধরনের গন্ডগোল বাঁধার সম্ভাবনা আছে? কোনো গন্ডগোল নাই। হুম, ওই যে কথাটা তুমি ঠিকই বলেছে। হ্যাঁ, যাই হোক, আমি ধরে নিচ্ছি 193, 500, 10, 1000 যাই আছে, বাট ঠিক আছে। আমি যেটা বলছিলাম যে সব এক হয়ে গেছে, কোনো দেশ নেই, সেক্ষেত্রে কি হবে? ডিসিপ্লিন থাকবে না, জোর বেশি। সে কি করবে? অ্যাকচুয়ালি যে জায়গাটা উন্নত সবাই সেই জায়গায় যাওয়ার চেষ্টা করবে। আমাদের দেশটাতে যা হয়েছে, ঢাকামুখী সব। ঢাকাটা উন্নত, তাই না? সারা দেশের তুলনায় ঢাকাটা উন্নত। সো দেশের 20% লোক কোথায় থাকে? ঢাকা শহরে থাকে। এটা আমাদের এরিয়ার কত শতাংশ? 20%, 2% অনলি, তার চেয়েও কম। 2% অনলি, বাট এখানে পপুলেশনের 20% এখানে আসার চেষ্টা করছে। তার মানে কি হতো? ইউরোপিয়ান জোনে এবং আমেরিকান জোনে সবাই চলে যাওয়ার চেষ্টা করতো, রাইট? একেবারে ম্যাসিভ অবস্থা তৈরি হয়ে যেত আর কি। তখন যুদ্ধ লাগতো না, তখন এমনিতেই সব ক্র্যাশ হয়ে যেত, বোঝা যাচ্ছে? সো আনম্যানেজড হয়ে যেত বিষয়টা, মানে স্ট্রাকচার্ড হতো না, ওয়েল স্ট্রাকচার্ড কিন্তু কোনো কিছুই হতো না, ভারসাম্য থাকতো না কোনো কিছুতেই, বোঝা যাচ্ছে না? তো যখন একটা স্ট্রাকচারের মধ্যে আছে তখন এখানে একটা ভারসাম্য আছে, এবং যত বেশি ডাটা হোক না কেন সেটা ম্যানেজ করা সম্ভব, যত কমপ্লেক্স সিচুয়েশনই আসুক না কেন সেটা ম্যানেজ করা সম্ভব যদি সেটা স্ট্রাকচারের মধ্যে থাকে। আমি যদি বলি একটা অফিস, আর আমি অফিসে যদি কোনো রুলস রেগুলেশন না রাখি, সেই অফিস কি চলবে? এটা 10 জনের হোক আর 5 জনের হোক, অফিস কিন্তু চলবে না। কোনো কোনো অফিসে দেখা যায় যে 10,000, 50,000 লোক কাজ করে, যেখানে ডেফিনেটলি একটা ডিফাইন্ড রুলস এবং রেগুলেশনস আছে, আদারওয়াইজ ওই অফিসটা মেনটেন করা ইম্পসিবল, রাইট? তো যেখানেই প্রসেস সেখানে বিগ ডাটা হ্যান্ডেল করাটা কি সহজ। আমি যখন কোনো বড় প্রজেক্ট নিয়ে প্ল্যান করতে যাব, ওটাতে আমি নতুন নতুন কিছু ইন্টিগ্রেট করতে যাবো, লাইক বড় একটা কোম্পানি যখন হয়ে যায় তখন নতুন নতুন ব্রাঞ্চ ওপেন করে না? প্রাণ কি এতগুলো প্রোডাক্ট দিয়ে শুরু করেছিল? এখন পুরো মার্কেটের অলমোস্ট সবকিছুই দখল করে ফেলেছে, তাই না? বসুন্ধরা কি জমি বিক্রি করা দিয়ে শুরু করেছিল, এখন তার পেপার আছে, তার সিটি মল আছে, তার অনেক প্রোডাক্ট আছে, নাম্বার অফ প্রোডাক্ট। যেখানেই হাত দেবে সেখানেই সাকসেসফুল হবে, কারণ কি এখন তো প্রচুর টাকা, রাইট? আমাদের ওই পাবনা যখন স্কোয়ার ছিল তখন একটা ওষুধের দোকান ছিল 1939 সালে, স্যামসন এইচ চৌধুরী, উনি কিন্তু একটা ওষুধের দোকান দিয়ে শুরু করেছিলেন, সেটা বোঝা যাচ্ছে। বাট এখন তার প্রোডাক্টের সংখ্যা কত, কত ধরনের প্রোডাক্ট তার কাছে আছে, স্ট্রাকচারের মধ্যে আছে, নতুন নতুন সংযোজন করা সম্ভব হচ্ছে, এখনো স্টপ হয়ে যায় নাই, বা আগামী কয়েক বছরেও সেটা স্টপ হয়ে যাবে না তার রাস্তাটা। বাট যখনই কেউ কোনো ডিফাইন্ড রুলস বা স্ট্রাকচারের মধ্যে নেই, তখনই সে কিন্তু ভ্যানিশ হয়ে যাবে, ডিস্ট্রয় হয়ে যাবে, স্টপ হয়ে যাবে, তাই না? অনেক প্রোডাক্ট আসছে, হুট করে নামও করছে, আবার কিন্তু বসেও যাচ্ছে। অনেক প্রোডাক্ট স্টেডিলি আস্তে আস্তে করে মার্কেট দখল করতে করতে এই অবস্থায় চলে আসে। ফর এক্সাম্পল বিডি জবস, এর কম্পিটিটর ছিল না জবস এর নাম শুনেছেন না? ওই সময়ে শুরুর দিকেই, বাট তার তো অনেক ভালো অবস্থায় আসার কথা ছিল। সে ভালো অবস্থায় না আসার কারণ কি? স্টেডিলি গেছে বিডি জবস, এবং রুলস স্ট্রাকচার সব মেনে কোম্পানি ফর্ম করে সে গিয়েছে, আর ওই জবস ওয়ান ঠিক সেই হিসেবে আগায় নেবে, অথবা এই উইংটাতে সে সেভাবে ফোকাসই করে নাই।
সে কারণে সে মার্কেট লুজ করেছে। বোঝা যাচ্ছে? সো অবশ্যই কি স্ট্রাকচার বা ডিফাইন রুলসের একটা গুরুত্ব আছে, এবং ডিফাইন রুলস অনুযায়ী যদি আমরা চলি, আমি যে সিস্টেমটা দাঁড় করাবো এটা যতভাবে যত বড় করার ইচ্ছা বা প্ল্যান করি না কেন, এটাকে কখনোই কি আনম্যানেজড হবে না। সো মূল বিষয় হচ্ছে যে আমি যখন অবজেক্ট ওরিয়েন্টেড মডেল ফলো করে প্রোগ্রামিং করব, সেখানে প্রজেক্টটাকে অনেক বড় করা সম্ভব, বাট র কোডিং স্টাইল ফলো করলে সেখানে কি অনেক ধরনের ভায়োলেশন আসবে, এবং আমি আলটিমেটলি একটা জায়গায় গিয়ে স্টাক হয়ে যেতে পারি, অথবা কারো উপরে পুরোপুরি ডিপেন্ডেন্ট হয়ে যেতে পারি। ওকে, সো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর যে দুটো বিষয় সবচেয়ে ইম্পর্টেন্ট, তার মধ্যে সবার প্রথমে আসছে কি ক্লাস, এবং তারপরে আসছে কি অবজেক্ট। ক্লাস, আমি ক্লাস নিয়ে কথা বলছি। আমি একটা ক্লাস ফাইল তৈরি করছি, ইউটিলিটি, ইউটা হচ্ছে স্মল লেটার, ডট পিএসপি আমি ফাইল তৈরি করছি। ফাইলটার নাম কি ইউটিলিটি। না একটা ক্লাস তৈরি করছি, ক্লাস ইউটা ক্যাপিটাল, সিনট্যাক্স ক্লোজ, এর মধ্যে থাকবে নাম্বার অফ মেথডস এন্ড প্রপার্টিজ। সো লাইক এরকম ফাংশন অ্যাড, ফাংশন সাব, এই ক্লাসটা হোল্ড করবে কি নাম্বার অফ মেথডস এন্ড প্রপার্টিজ। প্রপার্টিজ বলতে বোঝাচ্ছি ভেরিয়েবল, অ্যারে, অ্যারের ইনডেক্স, এগুলোকে আমরা বলছি প্রপার্টিজ। সো আমি যে মডেলগুলো ক্রিয়েট করেছিলাম না, মডিউল সাব মডিউল ক্রিয়েট করেছিলাম, সো আমাদের প্রজেক্টের মধ্যে নাম্বার অফ ক্লাস তখন থাকবে। এক একটা মডিউলের জন্য থাকবে কি এক একটা করে ক্লাস। লাইক ফ্রন্ট এন্ডের জন্য একটা ক্লাস, অ্যাডমিন প্যানেলের জন্য একটা ক্লাস, ফ্রন্ট এন্ড নিউজ ম্যানেজমেন্টের জন্য একটা ক্লাস, অ্যাড ম্যানেজমেন্টের জন্য আরেকটা ক্লাস, অ্যাডমিন নিউজ ম্যানেজমেন্টের জন্য আরেকটা ক্লাস, অ্যাড ম্যানেজমেন্টের জন্য আলাদা ক্লাস, রাইট? সো আলাদা আলাদা ক্লাস যখন হবে, ওই ক্লাসের ভিতরে ডিফাইন করা কাজগুলো যখন এক্সিকিউট করা হবে, এবং এক একজনের দায়িত্বে যখন এক একটা পার্ট দেওয়া হবে, ডে বাই ডে এই সিস্টেমটা আলটিমেটলি ডেভেলপ হতে থাকবে। বোঝা যাচ্ছে? সো এক একটা করে মডিউল রিপ্লেস করে কি দিয়ে, এক একটা করে ক্লাস দিয়ে। সো ক্লাস কি? ক্লাস হচ্ছে লজিক্যাল টেমপ্লেট অফ এ প্রজেক্ট হুইচ হোল্ড নাম্বার অফ মেথডস অ্যান্ড প্রপার্টিজ। আবারও বলছি, ক্লাস কি? লজিক্যাল টেমপ্লেট, লজিক্যাল টেমপ্লেট অফ এ প্রজেক্ট হুইচ হোল্ড নাম্বার অফ মেথডস অ্যান্ড প্রপার্টিজ। সো আমি প্রজেক্টটাকে 5 ভাগে ভাগ করেছি, কোনো একটা ক্লাস করি নাই। প্রজেক্টটা কি সম্পূর্ণ? কোনো একটা ক্লাস বা সম্পূর্ণ সবগুলো ক্লাসের টাস্ক এক্সিকিউট করা হয়েছে, এবং সবগুলো ক্লাসকে এক জায়গায় ইন্টিগ্রেট করা হয়েছে, আমার প্রজেক্ট কমপ্লিট, তাই কি না? ক্লাসের মধ্যে কি থাকবে? একটা করে টাস্ক, এবং ওই টাস্কের ডেফিনেশন। মনে করেন আমার হোম পেজ আসতে হবে, হোম পেজে 5টা ব্লগ আসতে হবে বা 5টা নিউজ আসতে হবে, নিউজের বিস্তারিত ক্লিক করলে বিস্তারিত যেতে হবে, কমেন্টস দেওয়া যাবে, কমেন্টসগুলো আবার কি ডিসপ্লে করা হচ্ছে, রাইট সাইডে ওই ক্যাটাগরির নিউজগুলো আসছে। এগুলোকে আমি বলছি এক একটা করে টাস্ক আমার ফ্রন্ট এন্ডের জন্য। প্রত্যেকটা টাস্ক এক্সিকিউট করবে কি এক একটা করে ফাংশন, আর সবগুলো ফাংশন থাকবে কার মধ্যে? একটা নির্দিষ্ট ক্লাসের মধ্যে। টাস্কগুলো সম্পন্ন করবে এক একটা করে মেথড বা ফাংশন। কিছুটা বোঝা যাচ্ছে? বোঝা না গেলে আমাকে বলবেন। কিছুটা বোঝা যাচ্ছে? গুড। আচ্ছা, তাহলে ইউটিলিটি হচ্ছে একটা ক্লাস যার মধ্যে থাকবে কি, আছে কি নাম্বার অফ মেথডস, এর মধ্যে কোনো প্রপার্টিজ নেই। সো মেথডগুলো নিয়ে যখন আমি কথা বলছিলাম, বা নাম্বার অফ মেথড নিয়ে যখন কথা বলছি, মেথডের কাজ কি একটা করে টাস্ক সম্পন্ন করা। কখনো কখনো দেখা যায় একাধিক মেথড মিলে একটা টাস্ক সম্পন্ন হচ্ছে। এটা পরের কথা, যে অনেকগুলো ফাংশন একত্রে হয়ে একটা বড় টাস্ক সম্পন্ন করছে, অথবা একটা ফাংশন একটা বড় টাস্কের এক একটা অংশ এক্সিকিউট করছে। আমি ওই ফাংশনের ক্লাসে একবার বলেছিলাম না, যে অনেকগুলো মেথড মিলে একটা টাস্ক সম্পন্ন হতে পারে। ছোট ছোট মেথড কি হতে পারে? ছোট ছোট টাস্ক এক্সিকিউট করে রাখবে, রাইট? আচ্ছা, তো লজিক্যাল টেমপ্লেট বলা হচ্ছে। লজিক্যাল বলতে বলতে বোঝাচ্ছে যে আমার সফটওয়্যারের যে লজিক্যাল অংশগুলো, লজিক্যাল বলতে প্রোগ্রামিং এর যে অংশটুকু, পুরোটাই থাকবে কার মধ্যে?
ক্লাসের মধ্যে। আমার প্রজেক্টের তিনটা পার্ট, একটা হচ্ছে ইন্টারফেস, একটা হচ্ছে লজিক্যাল পার্ট, আর একটা কি আমার ডেটাবেস। তো লজিক্যাল পার্টটা পুরোপুরি ম্যানেজ হবে কি দিয়ে? ক্লাসের মাধ্যমে, ক্লাসের ফাংশনের মাধ্যমে। তার মানে ওখানে একটা ছোট্ট টাস্কও এক্সিকিউট হবে কোনো একটা ফাংশনের মাধ্যমে, আর ওই ফাংশনটা থাকবে কোনো একটা ক্লাসের আন্ডারে। একটা ফাংশনে কি ক্লাসের বাইরে করা যাবে না। বিষয়টা ক্লিয়ার? গুড। সো আমরা যেটা বলছিলাম যে অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টকে আমি রিয়েল লাইফের সঙ্গে বারবার মেলানোর চেষ্টা করছি, এবং ক্লাসকে বলছি আমার ফ্যামিলি। আমি যদি ফ্যামিলির কথা বলি, একটা করে মেথডকে বলছি ফ্যামিলি মেম্বার। হতে পারে ক্লাস যদি আমার ফ্যামিলি হয়, মেম্বারে হচ্ছে একটা করে মেথড, মেম্বারে হচ্ছে একটা করে মেথড। আবার যদি আমি বলি ক্লাসটা হচ্ছে আমার একটা মেম্বার, একজন মেম্বার একটা ক্লাস, আমার ফ্যামিলির একজন মেম্বার একটা ক্লাস, সেক্ষেত্রে ওই মেম্বারের বিভিন্ন অর্গান আছে না, হাত পা মাথা চুল, এগুলো কি একটা করে মেথড। আমি অনেকভাবেই এটাকে আমি ডিফাইন করতে পারি। সো অনেক স্তর এখানে বিন্যাস আসতে পারে। যদি সরকার বলি, আমি সরকার না বলে আমি একদম নিচ থেকে আসি, আমি যদি মেম্বার বলি, মেম্বাররা মিলে কি হবে একটা ফ্যামিলি, কয়েকটা ফ্যামিলি মিলে হবে কি একটা সোসাইটি, কয়েকটা সোসাইটি মিলে কি হবে একটা ওয়ার্ড, কয়েকটা ওয়ার্ড মিলে হবে কি একটা ইউনিয়ন, ইউনিয়নের দিকে যাচ্ছে, কয়েকটা ইউনিয়ন নিয়ে হবে কি একটা উপজেলা, কয়েকটা উপজেলা নিয়ে কি হবে একটা জেলা, কয়েকটা জেলা নিয়ে হবে কি একটা বিভাগ, আর কয়েকটা বিভাগ নিয়ে হবে একটা দেশ। এখানে কতটা স্তর বুঝতে পেরেছেন? আমি যদি ওই দেশটাকে বলি চাইল্ডকে বিভাগগুলো, তার চাইল্ডকে জেলাগুলো, তার চাইল্ডকে উপজেলাগুলো, উপজেলার চাইল্ডকে ইউনিয়নগুলো, ইউনিয়নের চাইল্ডকে ওয়ার্ডগুলো, ওয়ার্ডের চাইল্ডকে, এভাবে আমি কিন্তু যেতে পারি। প্রজেক্টে হ্যাঁ, একটা ক্লাস একটা প্রজেক্টের মেম্বার, বা একটা ক্লাস একটা প্রজেক্ট ইউজ হচ্ছে, ওই ক্লাসটা অন্য কোনো প্রজেক্টে আমি ইউজ করব না। এটা প্রথম কথা। একটা প্রজেক্ট ইউনিক, সো ওই প্রজেক্টের সঙ্গে অন্য কোনো প্রজেক্টের কোনো রিলেশন নেই, বাট ওই প্রজেক্টের অন্য কোনো অংশে সে ইউজ হতে পারে। একই প্রজেক্টের মধ্যে সে ইউজ হবে, একাধিক প্রজেক্টের মধ্যে সে কখনোই ইউজ হবে না, বা তাদেরকে ইন্টিগ্রেট করাও যাবে না কখনোই। সো এই যে হায়ারার্কিটা মেনটেন করে যে কাজগুলো করা হচ্ছে, আমরা যখন সফটওয়্যার ডেভেলপমেন্টের কাজ করব তখনও এই হায়ারার্কিটা মেনটেন করেই আমরা কাজগুলো করতে থাকবো। ডিফাইন রুলসগুলো, সফটওয়্যারে ডিফাইন রুলসগুলো থাকবে কি, লজিক্যাল পার্টটা থাকবে কি ক্লাসের মধ্যে এক একটা করে মেথড আকারে, যে মেথডগুলো আমি পারমিশন দিব ইউজ করার জন্য, অথবা আমি রেস্ট্রিক্টেড করে দেবো না, এটা ইউজ করা যাবে না। বোঝা যাচ্ছে? ওকে, নাইস। তাহলে অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টের একটা পার্ট বা একটা বিষয় নির্দিষ্ট ইউনিট সম্পর্কে জানলাম, সেটা কি ক্লাস। ক্লাস কি করছে? লজিক্যাল টেমপ্লেট তৈরি করছে একটা প্রজেক্টের, এবং কয়েকটা ক্লাস মিলে একটা প্রজেক্ট হচ্ছে। কারণ ক্লাসের মধ্যে কি আছে? নাম্বার অফ মেথডস অ্যান্ড প্রপার্টিস। এখন আসি পারমিশন নিয়ে। ঠিক আছে, অবজেক্ট ইনস্ট্যান্স। প্রপার্টি বলতে বোঝাচ্ছে লাইক এই মেথডের মধ্যে একটা ভেরিয়েবল, একটা অ্যারে অথবা অ্যারের ইন্ডেক্স, এগুলোকে বলা হয় প্রপার্টিজ। এখনো ওদিকে আসি নাই, পরে বলবো, অনেকেই বুঝতে পারবে না। আচ্ছা, এবার আসি ইনস্ট্যান্স বা অবজেক্ট। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বলে না? একটা জিনিস বলেন তো, যে আমরা যে বেঁচে আছি
এবং সামাজিকভাবে বেঁচে আছি এবং আমরা দিব্যি চলাফেরা করছি এবং সব কিছু ঠিকঠাক মতো রান করছে কোন একটা পারমিশনের ওপর বেস করে, তাই না? কারো না কারো পারমিশনের ওপর বেস করে কিন্তু সব কিছু চলছে। এটা হোক উপর আল্লাহর পারমিশন অথবা আমাদের নিজেদের পারমিশন অথবা কারো স্পেসিফিক পারমিশনের মাধ্যমে, তাই কিনা? কোনো পারমিশন ছাড়া কোনো কিছু চলছে? অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের সময় আমরা পারমিশন ছাড়া কোনো কিছুই করতে পারবো না। যেহেতু রেস্ট্রিকশন এখানে আছে, সব কিছুকে একটা রেগুলেশনের মধ্যে নিয়ে আসা হচ্ছে, তো ওখানে কি আছে? ডিফাইন কিছু রুলসও আছে, রাইট? সো আপনাকে কিন্তু যদি ফ্যামিলি মেম্বার হতে হয়, আপনাকে রেগুলার বাসায় যেতে হবে, খেতে হবে, ঘুমাতে হবে। সো কিছু রেগুলেশন আপনাকে মেনটেন করতে হবে কিন্তু, রাইট? এবং আপনি যদি বাইরে আসেন, বাইরে আসার জন্য কারো পারমিশন নিতে হচ্ছে, অথবা আপনি হেড অফ দ্য ফ্যামিলি যদি হন, তাহলে আপনি আসার আগে কিন্তু আপনার ফ্যামিলি মেম্বারদের কারো না কাউকে আপনি ইনফর্ম করছেন, অথবা কোনো একটা কাজ আপনার রুটিনের বাইরে করছেন যখন, তখনই আপনি অন্য কাউকে ইনফর্ম করছেন যে আমার এই কাজটা আছে। আপনিও কিন্তু অগোচরেই হেড অফ দ্য ফ্যামিলি হলেও আপনি কিন্তু পারমিশনের মধ্যেই আছেন। বিষয়টা বোঝাতে পারছি? সো ফ্যামিলি চলুক আর একটা কান্ট্রি অথবা ওয়ার্ল্ড, সব কিছুই কিন্তু কোনো না কোনো একটা পারমিশনের ভেতর দিয়ে যাচ্ছে। সো প্রোগ্রামিংয়েও, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়েও আমাকে কি করতে হবে? একটা পারমিশনের আন্ডারেই চলতে হবে। যখনই কোনো একটা টাস্ক এক্সিকিউট করতে যাব, ওই টাস্কটা কি অবস্থায় আছে সেটা আমাকে জানতে হবে এবং টাস্কটা পারমিশনের মাধ্যমে অ্যাক্সেস করতে হবে। এর জন্যই মানে কোনো একটা টাস্ক যদি আমাকে নিয়ে কাজ করতে হয়, কোনো একটা ফাংশন আমি অ্যাক্সেস করতে যাচ্ছি, অবশ্যই কি লাগবে? ওই টাস্কের ওনার যিনি, ওই টাস্কের বা ওই ফাংশনটার, ওই মেথডটার ওনার যে ক্লাসটা, ওই ক্লাসের পারমিশন আপনাকে নিতে হবে। এই জন্য এটাকে বলা হয় পারমিশন বেসড প্রোগ্রামিং বা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। কারণ পারমিশনের অপর নামে কি? অবজেক্ট। আমি বোঝাতে পেরেছি? পারমিশনের অপর নাম কি? আমরা পারমিশন বলছি, পারমিশন যদিও ইংরেজি সিনোনিমস, বাট পারমিশনটা এখন কি হয়ে গেছে? বাংলার একটা সমার্থক শব্দই হয়ে গেছে, তাই না? পারমিশনের বাংলা কি? অনুমতি। তো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম কি তাহলে? অনুমতি, তারপর অনুমতি সাপেক্ষে কোনো কিছু করা। বোঝা যাচ্ছে? আচ্ছা, তাহলে অবজেক্টটা কি এবং অবজেক্ট কিভাবে তৈরি হচ্ছে সেটা একটু বলার চেষ্টা করছি। এই যে আপনি যখন এই যে এটা একটা প্রপার্টি মনে করেন, এটা আপনার ওয়ালেট, আমি যদি নিয়ে নেই, অনুমতি না নিই, আমাকে কি বলা হবে? পকেট মার। বাট আপনার ওয়ালেটটা যদি আমি নেই আপনার পারমিশন নিয়ে, তখন কি আমাকে পকেট মার বলা হবে? আপনার পেনটা আমি নিতে চাচ্ছি আপনার অনুমতি সাপেক্ষে, আপনাকে অনুমতি, আপনি আমাকে অনুমতি দিয়েছেন, আমি আপনার পেনটা ইউজ করছি। বোঝা যাচ্ছে? আপনার অনুমতি দিয়েছেন, এই জন্য আমি আপনার মোবাইল ফোনটা ইউজ করছি। আপনি অনুমতি দিয়েছেন, আমি আপনার খাতাটা ইউজ করছি। বোঝা যাচ্ছে? সো আমি যদি অনুমতি দেই, এই প্রপার্টিগুলোর অ্যাক্সেস পাবে, আমি যদি অনুমতি না দেই, প্রপার্টিগুলোর অ্যাক্সেস কেউ পাবে না। অ্যাক্সেস করাই যাবে না, আনডিফাইনই দেখাবে। এই ফাইলটার নাম হচ্ছে ভিউ পিএসপি। অ্যাকচুয়ালি ক্লাসকে যখন এক্সিকিউট করা হবে, ক্লাস কোনো আউটপুট প্রোভাইড করে না। আবারও বলছি, ক্লাস কোনো আউটপুট প্রোভাইড করে না। ক্লাসের মেথডকে কল করা হয়, মেথড কোনো একটা রেজাল্ট রিটার্ন করে, কোনো একটা আউটপুট ভিউ এর কাছে রিটার্ন করে। সো অ্যাকচুয়ালি এক্সিকিউট হবে ভিউ ফাইলটা। যদি ভিউ এর এই অ্যাড ফাংশনটার অ্যাক্সেস আমি নিতে চাই বা অ্যাড ফাংশনটা ইউজ করতে চাই, সেক্ষেত্রে আমাকে কিভাবে সিনট্যাক্স লিখতে হবে? ফার্স্টে লিখতে হবে required utility.php। ঠিক এরকম যে আপনি আমার সঙ্গে বসে এক কাপ চা খেতে যাচ্ছেন, তার জন্য প্রথমে কি আপনাকে আমার বাসাতে আসতে হবে নাকি অন্য কোথাও বসে, আপনার বাসায় আপনি বসে আছেন, আমার বাসায় আমি বসে আছি, আমি দুইজন একসঙ্গে বসে চা খেতে পারবো? হতে পারে। এইটুকুকে বলা হচ্ছে দিস, যে এটা ওইটা সিএসএস, এটা এইচটিএমএল, সিএসএস এর সাথে এইচটিএমএল, মানে এইচটিএমএল এর সাথে সিএসএস কানেক্ট হয়েছে। এটা সিএসএস, এটা এইচটিএমএল,
HTML এর সাথে CSS আপনি কানেক্ট করেছেন, কানেক্ট করার পর ডিরেক্ট ক্লাস আপনি ইউজ করতে পারেন, বাট এখানকার প্রসেসটা কিছুটা ভিন্ন। বললাম যে 1 কাপ চা খাবো, সেক্ষেত্রে কি করতে হবে, আপনাকে আগে আমার বাসায় আসতে হবে। আসলেই শুধু হবে না, আপনি বাসার বাইরে আছেন, আমার পারমিশন নিয়ে আপনাকে বাসায় ঢুকতে হবে, রাইট? যখন আমি পারমিশন দিব তখন আপনি বসে আমার সঙ্গে আমাদের ড্রয়িং রুমে বসে 1 কাপ চা খেয়ে যেতে পারেন। বোঝা যাচ্ছে? তো সেই ক্ষেত্রে কি করতে হবে, আমার পারমিশনটা নিতে হবে, আগে কানেকশনটা, তারপরে কি পারমিশনটা। সো কানেকশন ফার্স্ট। সো পারমিশনটা কিভাবে নিচ্ছি, পারমিশনটা নেওয়া হয় এভাবে, $, লাইক obj ইকুয়াল ইনস্ট্যান্স নিউ, ক্লাসের নাম কি ইউটিলিটি দিস। এই যে ক্লাসের নামটা সেটা ফাংশন আকারে যাবে, নিউ হচ্ছে ইনস্ট্যান্স সাইন, আর এই obj এটা হচ্ছে পারমিশন বা অবজেক্ট। তাহলে অবজেক্ট কি, ইনস্ট্যান্স অফ এ ক্লাস। কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে অবজেক্ট কি, ইনস্ট্যান্স অফ এ ক্লাস। ক্লাসের পারমিশনকে আমরা কি বলবো, অবজেক্ট। এটা পরের বিষয়, আমি পারবো কি পারবো না, দিব কি দিব না, এটা আমার বিষয়। এইটা অবজেক্ট, ইনস্ট্যান্সটাকে, পারমিশনটাকেই বলা হচ্ছে অবজেক্ট। আপনি এই যে এই ক্লাসরুমে এসেছেন না, আপনাকে একটা রিসিপ্ট দিয়ে দিয়েছে না ভর্তির জন্য, ওটাই কি পারমিশন বা অবজেক্ট। হার্ভের কাছে একটা টেমপ্লেট আছে, অ্যাডমিন টেমপ্লেট আছে, অথবা যে তাহলে কারিশমাটা নিয়ে যান, ফ্যান্টাস্টিকা নিয়ে যান, ফ্যান্টাস্টিকাটা ই-কমার্স থেকে ফ্যান্টাস্টিকা নিয়ে যান। আরে পরে আসবে, আমরা এখনো তো যাই নাই, ওরা তো বহুদূর, বহুদূরের রাস্তা। ইনহেরিটেন্স, ইনক্যাপসুলেশন, আজকের ক্লাসের শেষের দিকে হয়তো ইনক্যাপসুলেশনে যাব, বাট ইনহেরিটেন্সটা হয়তো এর ভেতরেই আসবে, আজকেও আসতে পারে, নেক্সট ক্লাসেও আসতে পারে। আমরা এখন স্যার সুপার ভেরিয়েবলগুলো এখনো জানলাম না, যেমন সার্ভার জানতে, তারপর হচ্ছে তারপর হচ্ছে গেট কোড, আমরা ফাইল আর কোনো শিখবো, সবই শিখবো, সেশন, ফাইল, এগুলো সব শিখবো। এটা তো ইমপ্লিমেন্টেশন পর্যায়ে আসবে আর কি। আপনার ওখানে তো কোনো এক্সাম্পল দিতে গেলে যেটা হবে যে আপনি সময় লস করবেন, বাট এটা যখন আপনি প্রজেক্টের ভেতরে ইউজ করে ইমপ্লিমেন্ট করে দেখাবেন তখন এটা ফ্রুটফুল হবে। বুঝতে পেরেছেন? আমাদের তো অবজেক্ট ওরিয়েন্টেড আজকে কততম ক্লাস, 15তম ক্লাস মাত্র, আমাদের হাতে এখনো 20টা ক্লাস আছে, এবং এর অবজেক্ট ওরিয়েন্টেড 2-3টা ক্লাস হওয়ার পরে পুরো প্রজেক্টের কাজ শুরু হবে, এবং প্রজেক্টের কাজ আস্তে আস্তে যে বিষয়গুলো ইম্পর্টেন্ট সেগুলো ডেফিনেটলি ঢুকে যাবে ওর ভেতরে। ঠিক আছে? আচ্ছা, তো এখানে যে বিষয়টা, এটাকে বলা হচ্ছে কি অবজেক্ট, আর এটা হচ্ছে আমার ক্লাস। ক্লাসের ইনস্ট্যান্স তৈরি হচ্ছে এটা। এখন আমি এই অ্যাড ফাংশনটাকে যদি কল করতে চাই এইভাবে লিখবো, $obj অ্যারো, এটাকে অবজেক্ট সাইন বলা হচ্ছে অ্যাড। আসি, একটা বিষয় একটু ক্লিয়ার করি, যে প্রথম দিককার 15টা ক্লাস শেষের দিককার 5টা ক্লাসের সমান। আমি বোঝাতে পেরেছি? সো পরবর্তীতে যখন আগাতে থাকবে তখন, আগে তো আমরা পড়া শুরু করছি না, রাইট? পড়া শুরু করেছি না, এবং পড়তে গিয়ে যদি আমি প্যারা বাই প্যারা অথবা চ্যাপ্টার বাই চ্যাপ্টার একদম খুব দ্রুত গতিতে পড়া শুরু করি, কতটুকু বুঝবো? বইটা তো শেষ করতে হলে আগে আমাকে রিডিং করা ভালো মতো বুঝতে হবে, দেন না আমি নিজে নিজেই বইটা পড়ে শেষ করে ফেলতে পারবো। আমাকে শেষ পর্যন্ত পড়িয়ে দিতে হবে? পড়িয়ে দিতে কিন্তু হবে না, বাট আমরা যদি যে বিষয়গুলো লাইক অ্যালফাবেটটা চেনা, ওয়ার্ড বানানো, সেন্টেন্স বানানো যদি বুঝি, আমি কিন্তু খুব সহজেই শেষ করে ফেলতে পারবো একটা পুরো রচনাই। বুঝতে পেরেছেন? ওকে, সো এখানে যেটা আসছিল যে অবজেক্ট,
আমি ক্লাসটার পারমিশন নিলাম, এর ভিতরে পারমিশন আছে, দেন পারমিশন সাইনটা দিয়ে আমি ফাংশনটা কল করছি। ফাংশন কোনটা? এই ক্লাসের অ্যাড ফাংশন। তাহলে আমি যদি এভাবে লিখতাম সেক্ষেত্রে কি এটাকে অ্যাক্সেস করতে পারতাম? অ্যাড ফাংশনটা আমি ফাইলটার সঙ্গে লিংক করেছি, ফাংশনটা কল করেছি। লাইক আমরা যদি এরকম যদি থাকতো দিস, ফাইলটার নাম হচ্ছে ইউটিলিটি, এই লাইনটা বন্ধ আছে, অফ, ঠিক আছে। আমি রিকল করেছি ইউটিলিটিকে, অ্যাড ফাংশনটা কল করছি, এখন অ্যাড এর আউটপুট কি পাবো? পাবো। আনডিফাইন্ড দেখাবে? কেন দেখাবে? কারণ আমি তো এই ফাইলটার সঙ্গে এই ফাইলের লিংক করে ফেলেছি এবং আমি তো ক্লাসের মধ্যে নেই, ক্লাসের বাইরে চলে আসছে না, আমি ক্লাস কি করে দিয়েছি? রিমুভ করে দিয়েছি। সো এটা তো এই মেথডগুলো শুধু এই ফাইলের মধ্যে কি করা? ডিফাইন করা। বিষয়টা বোঝা যাচ্ছে? বাট এটা যদি কোনো একটা ক্লাসের আন্ডারে চলে আসে, অ্যাকচুয়ালি এটা যদি হয় আমার দুইটা সোফা এবং এটা আছে আমাদের বাসার বাইরে, সোফা আমার, বাট আমি রেখেছি কোথায়? দুদিন করে দেখার মতো চেহারায় থাকবে, তৃতীয় দিন নাও থাকতে পারে, তাই কি না? না থাকার সম্ভাবনা কি বেশি না? না থাকার সম্ভাবনায় বেশি। বাট এই সোফা দুটো যদি আমাদের বাসার মধ্যে থাকে, যত্নে থাকবে, বহু বছর টিকে যাবে, তাই কি না? রাইট? তো যত্ন করে এটা আমার বাসার মধ্যে রাখা আছে। এখন আমি কানেক্ট করেছি, বাসার সামনে এসেছি, বসার চেষ্টা করছি, বাট এর কি পারমিশন লাগবে না? দরজা খুলতে হবে না? পারমিশন দিতে হবে, দেন না বসতে হবে। বিষয়টা বোঝা যাচ্ছে? সো এটা দিয়ে কি করা হচ্ছে? এখন আমি বাসা পর্যন্ত এসেছি, এই লাইনের মাধ্যমে কি করা হচ্ছে? পারমিশন নেওয়া হচ্ছে, তারপরে পারমিশনটা ইউজ করে আমি সোফাতে বসছি। সেটা বোঝা গেল? পারমিশন না থাকলে কি আমি সোফাতে বসতে পারতাম? এখন বলি যে আমি কাউকে বললাম যে ঠিক আছে বসেন, দরজা খুলে দিয়ে বললাম বসেন, এবং দরজাটা থাকে, দরজার পাশেই কিন্তু বসার জায়গা থাকে, তাই না? ওটাকে আমরা কি বলি? ওয়েটিং রুম, অথবা কি বলি? অফিসের জন্য হলে ওয়েটিং রুম, আর বাসা হলে ওটা কি? ড্রয়িং রুম। সে যদি সরাসরি আপনার বেডরুমে চলে যায় এবং ওখানে গিয়ে বসে, আপনি তাকে কি বলবেন? প্রবলেম আছে তার মধ্যে, রাইট? সে রুলসের বাইরে চলে গেছে না, আপনি সরাসরি বলবেন সে কিন্তু অন্যায় করছে, রাইট? সে কিন্তু অন্যায় করছে, তার মানে এটা আমাদের রুলসের মধ্যে পড়ছে না, তার বেডরুমে যাওয়ার কোনো পারমিশন নেই। তাকে পারমিশন যতটুকু দেওয়া হয়েছে ততটুকুই তাকে অ্যাভেল করতে হবে। সো ওই যে বিষয়টা আপনি বলছিলেন ইনক্যাপসুলেশন, ওই বিষয়টা আস্তে আস্তে কিন্তু আসবে। বাট আপাতত আমি যখন বলছি যে যখন ফাংশনের সামনে কোনো কিছু নেই, আমি অবজেক্ট দিয়ে ওই ফাংশনগুলোকে অ্যাক্সেস করতে পারি। এতটুকু বোঝা যাচ্ছে কিনা? এতটুকু যাচ্ছে বোঝা? তাহলে আমরা প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করি।
ক্লাস মেথড আর অবজেক্ট আছে কমেন্ট দিয়ে একটু নিচে লিখে রাখো ক্লাস মেথড আর অবজেক্ট এখানে লিখবেন না আইডেন্টিফিকেশন করার জন্য হুম কমেন্ট দিয়ে দেবেন এখানে ক্লাস ইউটিলিটি নামে একটা ফোল্ডার তো ইউটিলিটি ফোল্ডারটা ইউটিলিটি নামে না করে ক্লাস নামে করি। ক্লাস ফোল্ডারের মধ্যে নিউ থেকে একটা পিএসপি ক্লাস নিচ্ছি যার নাম দিচ্ছি ইউটিলিটি। তাহলে এই যে ইউটিলিটি ক্লাস ইউটিলিটি স্ট্যান্ডার্ড রুলস হচ্ছে ক্যাপিটালাইজ ফরম্যাটে নেওয়া। স্ট্যান্ডার্ড রুলস কি, ফাইলের নাম যা থাকবে ক্লাসের নাম ঠিক তাই হবে, এবং ফাইলের নামটা অবশ্যই স্মল লেটার হবে, ক্লাসের নামটা ক্যাপিটালাইজ ফরম্যাটে থাকবে। বুঝাতে পেরেছি? ক্লাসের নাম আর ফাইলের নাম সেম, ক্লাসের নামটা ক্যাপিটালাইজ ফরম্যাটে আর ফাইলের নামটা স্মল লেটারে। ঠিক আছে? আচ্ছা, সো ক্লাস ইউটিলিটি আমি বলেছি, ক্লাসের মধ্যে কিছু মেথড ডিফাইন করি। ফাংশন লাইক অ্যাড, function sub, মাল্টিপ্লিকেশন অথবা MUL লিখেছি। তো তিনটা মেথড এখানে দিয়েছি। ডেফিনেশনটা অ্যাকচুয়ালি দেওয়ার চেষ্টা করেছি, এখানে তেমন কিছুই নেই, জাস্ট ব্ল্যাঙ্ক। এবার ডে 15-এর মধ্যে আমি একটা ভিউ ফাইল ক্রিয়েট করি, নিউ থেকে একটা পিএসপি ফাইল তৈরি করি। নিউ থেকে একটা পিএসপির ফাইল তৈরি করছি, আবারও বলছি নিউ থেকে একটা পিএসপির ফাইল তৈরি করছি। ফাইলটার নাম বলছি ভিউ, অটোমেটিক ভিউ ডট পিএসপি নামে বসে যাবে। ভিউ থেকে যদি আমি বলি দিস অ্যাড, না বাইরে, ফোল্ডারের বাইরে।
হুম, আসছি, আস্তে আস্তে আসছি। দেখেন আমি যখন অ্যাড ফাংশনটা কল করেছি, আমি ভিউকে যদি রান করাই, লোকাল হোস্ট J15 view.php কি বলা হচ্ছে, কল টু আনডিফাইন্ড ফাংশন অ্যাড। এই ফাংশনের ডেফিনেশনটা সে কিন্তু পাচ্ছে না, না পাওয়ারই কথা, রাইট? এটা একটা ক্লাস আর এটা একটা ভিউ। ফাংশনটা ডিফাইন করা আছে ক্লাসের ভেতরে। ফাংশনটা ডিফাইন করা আছে কোথায়? ক্লাসের ভেতরে। সো না পাওয়াটাই স্বাভাবিক। এটা আমি যদি লিখি রিকোয়ার আর রিকোয়ার ওয়ান্স, এই দুইটা কিওয়ার্ড অত্যন্ত ইম্পর্টেন্ট। রিকোয়ার দিয়ে আমি ক্লাসকে লিঙ্ক করতে পারি, রিকোয়ার ওয়ান্স দিয়েও করতে পারি। বাট কখন রিকোয়ার আর কখন রিকোয়ার ওয়ান্স ইউজ করব? যখন কোনো ক্লাস অনেক বেশিবার আমার ভিউ থেকে অ্যাক্সেস করতে হচ্ছে, লাইক অলমোস্ট অল টাইমস, আমি সবসময়ই, আমি যখন ভিউতে আছি, ভিউ থেকে অলওয়েজ কোনো ফাংশন কল করতে হচ্ছে ওই ক্লাসকে, তখন লিখতে হবে কি রিকোয়ার। বাট কখনো কখনো কল হচ্ছে অথবা হচ্ছে না, সেক্ষেত্রে আমাকে করতে হবে কি রিকোয়ার ওয়ান্স। এই কাজটা তো আমি ইনক্লুডে করতে পারি। ইনক্লুড দিয়ে করতে পারতাম, বাট স্ট্যাটিস্টিক্যালি মানে স্ট্যান্ডার্ড কিছুটা ভায়োলেট হতো। ইনক্লুড ইউজ করা হয় কখন? যখন কোনো ফাইলের সাথে আরেকটা ফাইলের ইন্টিগ্রেশন হবে। আমি যেটাকে রিকোয়ার করছি সেটা ফাইল না, সেটা কি ক্লাস। আমি উল্লেখ করেছি ক্লাস লিঙ্ক করার জন্য রিকোয়ার আর রিকোয়ার ওয়ান্স, ভিউ লিঙ্ক করার জন্য ইনক্লুড আর ইনক্লুড ওয়ান্স। বুঝতে পেরেছেন? ভিউ বলতে আমি একটা টেমপ্লেট বানাচ্ছি, টেমপ্লেটের উপরে ব্যানার আছে, মেনু আছে, কন্টেন্ট আছে, ফুটার আছে। সেক্ষেত্রে আমি যদি বলি যে মেনুটা আলাদা, ফুটারটা আলাদা, তখন আমি মেইন পেজের সাথে সেগুলোকে কি করব? ইনক্লুড করব। বোঝা যাচ্ছে? ওখানে আমি রিকোয়ার করব না, ওখানে করব কি ইনক্লুড। বাট কোনো পিএসপি ফাইল যেখানে ফাংশনের ডেফিনেশন আছে, অথবা কি কোনো ক্লাস যেখানে মেথড আছে, সেখানে আমরা ইউজ করব কি রিকোয়ার আর রিকোয়ার ওয়ান্স। বুঝতে পেরেছেন? স্যার, তার মানে আমার যখন রিকোয়ার ওয়ার্ড করছি, তখন রিকোয়ার ওয়ার্ড ছাড়া আমার পিএসপি মানে ফাইলটা রান করবে না। যখন ওই ফাইল রিকোয়ার্ড নামে কোনো ফাইল পাবে না, তখন পুরো পেজে কিছুই দেখাবে না। ঠিক আছে? মানে যখন আমি রিকোয়ার্ড ইউজ করছি, কারণ ইনক্লুড করলে ওই ফাইলটা ছাড়াও ওই ফাইলটা ওই নামে কোনো ফাইল যদি রেফারেন্সে নাও থাকে, তারপর রান করবে, প্রজেক্টটা রান করবে। কিন্তু রিকোয়ার্ড ছাড়া একটা প্রজেক্টটা রান করবে, রিকোয়ার্ড ফাইল নাই, কিন্তু আমি রিকোয়ার্ড করছি। ডিফারেন্ট থিংস, ওটা ডিফারেন্ট থিংস। আমি যেটা বোঝানোর চেষ্টা করছি যে রিকোয়ার করব আমরা কার সাথে? রিকোয়ার করব আমি ক্লাস বা ফাংশন ফাইলের সাথে, ডিরেক্ট পিএসপি ফাইল যেখানে কোনো এইচটিএমএল সিএসএস নেই, ঠিক সেই ফাইলগুলোর সাথে। আর ইনক্লুড করব ওই ফাইলগুলোর সঙ্গে যেখানে এইচটিএমএল সিএসএস পিএসপি সবই আছে। লাইক কোনো একটা ভিউ ফাইল, আমার 3টা ভিউ মিলে আমার মাস্টার পেজ হবে, আমার হেডার, আমার কন্টেন্ট, আমার ফুটার, 3টা পেজ ইন্ডেক্সের মধ্যে আমি ইনক্লুড করে দিচ্ছি। ওখানে কি হবে না? রিকোয়ার হবে না। আর রিকোয়ার হবে কখন? কোনো একটা ক্লাস লিঙ্ক করছি, কোনো একটা ফাইলের সঙ্গে লিঙ্ক করছি যেখানে ফাংশনের ডেফিনেশন আছে। বুঝতে পেরেছেন? স্যার, রিকোয়ার্ড ফাইল ছাড়া কি যেটা পিএসপি ফাইলটা রান করবে? রিকোয়ার আপনি যে ফাইলটা রিকোয়ার্ড করছেন, রিকোয়ার্ড যে কোনো একটা ফাইল দিবেন, পিএসপি ফাইল বা একটা ফাংশন দিবেন। রিকোয়ার ফাংশন দেওয়া যায় না, ফাইল দেওয়া যায়। স্যার, রিকোয়ার্ডের ভিতরে যে ফাইলটা দিবেন, হ্যাঁ, ওই ফাইলটা ছাড়া কি ওই পিএসপি আপনি কাজ করবে? সে রিকোয়ার যখন করবো ডেফিনেটলি ওই ফাইলটা থাকতে হবে, আদারওয়াইজ ফ্যাটাল এরর দেবে। আমি যাকে লিঙ্ক করতে চাচ্ছি সে যদি না থাকে, আমাকে এরর দেওয়ার কথা না? তো ডেফিনেটলি এরর দেবে। আমি দেখেন লিখছি, ইনক্লুডে না থাকলে স্যার ওটা কি এরর দেখাবে? ইনক্লুডটাও চেক করতে হবে, রাইট? আমি দেখছি ক্লাস স্ল্যাশ দিস ডট পিএসপি এই নামে কোনো ফাইল নেই, রাইট? বাট আমি ভিউ ফাইলটাকে রান করাতে চাচ্ছি। এই যে রিকোয়ার ওয়ান্স অ্যাড ফেল টু ওপেন স্ট্রিম, বোঝা যাচ্ছে? নেই, আমি পারছি না, আমি ফাইলটা নেই, বাট আমি রিকোয়ার করতে চাচ্ছি। আমাকে আগেই বলে দিচ্ছে এটা একটা এরর।
খেয়াল করেছেন? ফাইলটা আপনাকে রাখতেই হবে। আপনি রিকোয়ার্ড করেন আর ইনক্লুড, আপনি যখন যখন পাথ দেখিয়ে দিচ্ছেন ওই ফাইলটা আপনার ওই লোকেশনে থাকতে হবে, ওই পাথে আপনার রাখতে হবে, দেন আপনি সেটাকে রিকোয়ার্ড করতে পারবেন অথবা ইনক্লুড করতে পারবেন। আচ্ছা, আমরা বলছিলাম রিকোয়ারের কনসেপ্ট নিয়ে। আমি কাকে রিকোয়ার করছি? আমার ফাইলটার নাম কি? ইউটিলিটি ডট। এবার চেক করি, এররটা কিন্তু চলে গেছে। স্টিল আমার ফাংশনটা কি বলছে? আনডিফাইন। বাট ইউটিলিটির যদি ব্যারিয়ারটা তুলে দেই, আমি এটা যদি ক্লাস না রাখি, একটু খেয়াল করেন, এররটা চলে গেছে। আমি যদি এর ভেতরে জাস্ট ইকো করে দেই, in add function, sub function, multiplication function, তাহলে ফাংশনটা কল হচ্ছে, আমাকে বলছে ইন অ্যাড ফাংশন। বাট এটা যদি একটা ক্লাস হয়, যখন আমি ক্লাসের মধ্যে আছি, ক্লাসের মধ্যে থাকলে আমি কিন্তু ফাংশনটা আর পাচ্ছি না। আমাকে কি বলছে? কল টু আনডিফাইন্ড ফাংশন অ্যাড নাও। এখন আমি যদি ভিউ ফাইল থেকে একটা ইনস্ট্যান্স তৈরি করি বা অবজেক্ট তৈরি করি, $OBJ ইকুয়াল নিউ ক্লাস নেম ইউটিলিটি, অবজেক্ট ইকুয়াল নিউ ইউটিলিটি বলেছে। দেখেন আমার অবজেক্টটা তৈরি হয়েছে, কোনো এরর নেই। এটাকে বলা হচ্ছে কি? অবজেক্ট। কারণ অবজেক্টের মাধ্যমে যদি ফাংশনটা কল করি, দেখেন আমি যখন অবজেক্ট দিয়েছি তখন কোন কোন ফাংশন পাওয়া যাচ্ছে? অ্যাড, মাল্টিপ্লিকেশন, সাবট্রাকশন সবাই চলে আসে। খেয়াল করেছেন? আমি অ্যারো দেওয়ার সঙ্গে সঙ্গে ইউটিলিটি ক্লাসে 3টা ফাংশনকেই দেখাচ্ছে যাকে আমি কল করতে পারি। ইউটিলিটি ক্লাসে 3টা ফাংশনকেই দেখাচ্ছে যাকে আমি কল করতে পারি। তো কল করি, আমাকে দেখাচ্ছে ইন অ্যাড ফাংশন। এখানে যদি আমি বলি SUB, আমাকে দেখাবে কি? ইন সাব ফাংশন। আমি কিন্তু অবজেক্টের মাধ্যমে সেই ফাংশনগুলোকে কল করতে পারছি। ক্লিয়ার সবাই? আমি কিন্তু যখন কোনো একটা ভিউ থেকে ফাংশনকে কল করতে যাচ্ছি, যদি রিকোয়ার করি তারপরেও কি বলছে? undefined variable object call to member function sub, call to a member function sub or null in, রাইট? সে কিন্তু রিকোয়ার করা হয়েছে, ফর দ্যাট সে কিন্তু এটাকে ইনস্ট্যান্স হিসেবে নিচ্ছে, সে কিন্তু অবজেক্টটা তৈরি করা নেই, সো কাজ করছে না। অবজেক্ট তৈরি করেছে, রিকোয়ার করা নেই, ইউটিলিটি নট ফাউন্ড বলছে, মানে ক্লাসটাকে সে খুঁজে পাচ্ছে না। তাহলে এক এক সময় এক এক ধরনের এরর কিন্তু শো করছে, তো যেটা আমাদের বুঝতে হবে। সো
কোনো একটা ক্লাসের ফাংশন যদি আমাকে কল করতে হয়, ভেরি বেসিক রুলস অনুযায়ী ফার্স্টে ওই ক্লাসটাকে রিকোয়ার করতে হবে, 2 নম্বর হচ্ছে ওই ক্লাসের অবজেক্ট তৈরি করতে হবে, 3 হচ্ছে ওই অবজেক্ট দিয়ে তার মেম্বার ফাংশনকে এক্সেস করতে হবে। আমি রিকোয়ার করেছি ক্লাসটাকে, অবজেক্ট তৈরি করেছি ওই ক্লাসের, এবং অবজেক্টের মাধ্যমে ফাংশন তৈরি করেছি। ক্লিয়ার? একটু করেন তো, একটা ক্লাস তৈরি করেন ডেমো নামে, এখানে 2-3টা ফাংশন লিখেন, একটা ভিউ করেন ম্যাথ, সেখান থেকে ক্লাসটাকে অ্যাক্সেস করেন আপনারা। জাস্ট এতটুকু, যতটুকু আমি করেছি। হুম, হাবিব কয়েকটা মেথড লিখে দেন। হুম হুম